Welcome guys, welcome to Onlineopedia. In this video I'm going to start a course on network theory. তো এটা আমরা বাংলাই করব ভেবেছিলাম, তো বাংলাই করব। তো এটা আমার আনএকাডেমি চ্যানেল, এখানে তোমরা জয়েন করতে পারো ফর সাম কোর্সেস অ্যান্ড এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের আইডিটা দেওয়া আছে, ওইটাতে তোমরা জয়েন করতে পারো। তো টেলিগ্রাম চ্যানেলে আমাদের রোজ কিছু কুইজ কমপ্লিট করা হয়, তো ওইগুলি তোমরা কমপ্লিট করতে পারো অ্যান্ড ওইখানে কিছু ভালো ভালো বুকস অ্যান্ড পিডিএফ শেয়ার করা হয় রিগার্ডিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো ওইগুলিও তোমরা অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে, তো আমি ডিসক্রিপশন বক্সে এগুলি দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে নিয়ে নিও। তো লেটস স্টার্ট ইট। তো নেটওয়ার্ক থিওরি আমাদের টপিক। তো নেটওয়ার্ক থিওরিতে যে পার্টগুলি আমরা দেখবো, ফার্স্ট দেখবো বেসিক্স অফ নেটওয়ার্ক থিওরি, সেকেন্ড দেখবো নেটওয়ার্ক থিওরাম, 3 নম্বর চলে আসবে ট্রানজিয়েন্ট এন্ড স্টেডি স্টেট অ্যানালাইসিস, 4 নম্বরে দেখবো এসি সার্কিট এন্ড রেজোনেন্স পার্টটা, 5 নম্বরে আমরা ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট, দেন টু পোর্ট নেটওয়ার্ক এন্ড ফাইনালি মিসসেলেনিয়াস। তো নেটওয়ার্ক থিওরি খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর ডাবলই ইসিই অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন স্টুডেন্টস। ওকে, তো কারণ এটা একটা বেসিক সাবজেক্ট, এটা ছাড়া তুমি বাকি সাবজেক্টগুলি ঠিকভাবে বুঝতে পারবে না। তো ধরে নাও ইলেকট্রিক্যালের যে মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, কন্ট্রোল সিস্টেম বলো, পাওয়ার ইলেকট্রনিক্স বলো, মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বলো বা অ্যানালগি বলো, তো সবগুলির মধ্যেই নেটওয়ার্ক থিওরি জানতে হবে। তো নেটওয়ার্ক থিওরিটা যদি ভালোভাবে করা থাকে, বাকি সাবজেক্টগুলিও ইজিলি তুমি নিতে পারবে। ঠিক আছে, তো নেটওয়ার্ক থিওরি বেসিকটা খুবই দরকার। তো যেহেতু এটা খুব বেসিক সাবজেক্ট, বাকিগুলি তো লাগে, তো এটা আমরা ভালোভাবে দেখব। ঠিক আছে, আর তাছাড়াও যে কোনো এক্সামই, সাপোজ গেট বলো, এসএসসি বলো অ্যান্ড ত্রিপুরা স্টেট পিএসসি বা টিএসসিসিএল বলো অ্যান্ড আদার এক্সাম লাইক টিটলি জিলেট, ওইগুলি তো নেটওয়ার্ক থিওরি খুব ভালো একটা ওয়েটেজ থাকে। ঠিক আছে, তো আমরা এই সাবজেক্টটা ভালো করে দেখব। তো ফার্স্ট, অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোমার যে 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 চারটা জিনিস সবসময় তারা করে, ওইগুলি হলো ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি। এই চারটা জিনিস তোমার জানতে হবে, এইগুলি নিয়ে আমাদের কাজ, নাকি সব কিছু কোশ্চেনই বলো ভোল্টেজ কি, কারেন্ট কত, পাওয়ার কত, এনার্জি কত, এইগুলি নিয়ে আমাদের দেখতে হয়। তো প্রথম যে কনসেপ্টটা, এটা হলো ভোল্টেজ কি। ঠিক আছে, হোয়াট ইজ ভোল্টেজ। তো সাপোজ ধরো আমি তোমাকে মেকানিক্যাল ফর্মে বোঝাচ্ছি প্রথমে, তারপরে এটাকে ইলেকট্রিক্যালে রিলেট করো। সাপোজ ধরো তোমার টেবিলের উপর একটা অবজেক্ট আছে, ওই অবজেক্টটাকে তুমি পার্টিকুলার ডাইরেকশনে যদি মুভ করতে চাও, নিজে নিজে তো মুভ করবে না, এটার উপর কিছু ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো ওইটার উপর কিছু ফোর্স অ্যাপ্লাই করলে, যেই ডাইরেকশনে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, ওই ডাইরেকশনে এটা মুভমেন্ট করবে। সেম ওয়েতে ইলেকট্রিক সার্কিটেও তুমি যখন এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ওইখানে কিসের মুভমেন্ট হবে? চার্জের মুভমেন্ট হবে বা ইলেকট্রনসের মুভমেন্ট হবে। ঠিক আছে, তো যার কারণে ওই চার্জ বা ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, পসিবল হচ্ছে, ওই এক্সটার্নাল ফোর্সটাকে আমরা বলি ইএমএফ বা ভোল্টেজ। ঠিক আছে, তো টু মুভ দ্য ইলেকট্রন or charge from one point to another point in a particular direction, some external force is required. So in electric circuit, EMF is the source which provide the force. তো EMF কি করে? একটা ফোর্স যেটা ইলেকট্রন বা চার্জের মুভমেন্ট করায় ইলেকট্রিক সার্কিটে। সো ভোল্টেজ ইজ নাথিং বাট আ ফোর্স। ওকে, তাহলে আমি ভোল্টেজকে লিখতে পারি B is equal to dW by dQ। এখানে W হলো তোমার এনার্জি আর Q হলো চার্জ। ঠিক আছে, তো ভোল্টেজকে তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা হলো ওয়ার্ক পার ইউনিট চার্জ। কারণ চার্জের মুভমেন্ট করতে হলে কি করতে হবে? তোমার কাজ করতে হবে, আর কাজ করতে কি লাগবে? এনার্জি লাগবে। তাই ভোল্টেজকে আমরা কি লিখতে পারি? dW by dQ। ওকে, so voltage can be written as dW by dQ, that is work per unit charge। তো ভোল্টেজের নর্মাল ইউনিট তো আমরা এসআই ইউনিট সবাই জানি, that is your volt, বাট এটা থেকেও আমরা একটা ইউনিট লিখতে পারি, সেটা হলো V is equal to dW by dQ ছিল, তো W is your energy and Q is your charge। তো ইউনিটটা কি হবে? এনার্জির এসআই ইউনিট কি? জুল, চার্জের কুলম, তো আমরা ভোল্টেজকে লিখতে পারি জুল পার কুলম। ওকে, তো
যেহেতু কুলম চার্জ বলছি তাহলে আমরা মনে রাখি একটা জিনিস যে ইলেকট্রনের চার্জ কত, 1 ইলেকট্রন চার্জ ইজ ইকুয়াল টু 1.602 ইন্টু 10⁻19 কুলম। ওকে, তাহলে ভোল্টেজ গেল আমাদের। নেক্সট আসবে কারেন্ট। সো নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ কারেন্ট। তো কারেন্ট হলো ট্রান্সফার অফ চার্জ অর চার্জ ইন মোশন, অর তুমি বলতে পারো রেট অফ চেঞ্জ অফ চার্জ। কারেন্ট ইজ ইউর রেট অফ চেঞ্জ অফ চার্জ। ওকে, সো আমি লিখতে পারি I ইজ ইকুয়াল টু, যেহেতু রেট অফ চেঞ্জ অফ চার্জ, দ্যাট ইজ dq বাই dt। তাহলে কারেন্টকে আমরা কি লিখতে পারি, I ইজ ইকুয়াল টু dq বাই dt। আর এই কারেন্টের মুভমেন্টের জন্য যে এক্সটার্নাল ফোর্সটা দরকার ওইটাই ছিল আমাদের কি, ভোল্টেজ। ওকে, দ্যাট ইজ dw বাই dq, ওয়াট পার ইউনিট চার্জ। তো মনে রাখবে একটা জিনিস, আর র্যান্ডম মোশন অফ ইলেকট্রন, যখন তোমার কোনো একটা কন্ডাক্টরে র্যান্ডম মোশন হবে ইলেকট্রনের, ওইটা কারেন্ট কনস্টিটিউট করে না। ঠিক আছে, তো একটা কারেন্ট ফ্লো হতে হলে ওইখানে কিসের মুভমেন্ট দরকার, চার্জের মোশন দরকার, আদারওয়াইজ ওইখানে কোনো কারেন্ট ফ্লো হতো না। ঠিক আছে, তো আর র্যান্ডম মোশন অফ ইলেকট্রন ডাজ নট কনস্টিটিউট আ কারেন্ট unless there is a net transfer of charge with time. That is why this is the main definition, I is equal to dq by dt, that is rate of change of charge with respect to time. Okay, তো কারেন্টের ইউনিট আমরা জানি নর্মালি কি হয়, অ্যাম্পিয়ার। তো এখান থেকেও আমরা একটা ইউনিট পেতে পারি, দ্যাট ইজ ইউর কি, চার্জ বাই ডিটি ইজ ইউর টাইম। তো এসআই ইউনিটের চার্জের ইউনিট কি হয়, কুলম, এন্ড টাইম কি হবে, সেকেন্ড। তো কুলম পার সেকেন্ড। ওকে, এটাও একটা ইউনিট অফ কারেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা দুটা পেয়ে গেলাম, ভোল্টেজ আর কারেন্ট। নেক্সট আসবে পাওয়ার। তো পাওয়ার কি, পাওয়ার হলো প্রোডাক্ট অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। পাওয়ার ইজ ইউর প্রোডাক্ট অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। ওকে, সো পি ইজ ইকুয়াল টু, আমি কি লিখবো, মাল্টিপ্লিকেশন অফ ভি ইন্টু আই। তো এখান থেকে ভি কত ছিল আমাদের, ডি ডাব্লিউ বাই ডি কিউ। আই কত ছিল, আই ছিল ডি কিউ বাই ডিটি। তাহলে এখানে আমরা কত পাবো, ডি ডাব্লিউ বাই ডিটি। দেয়ারফোর পাওয়ার কি, ডেরিভেটিভ অফ এনার্জি। ডাব্লিউ ছিল আমাদের এনার্জি, তো পি ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ বাই ডিটি। তো এখান থেকে আমরা লিখতে পারি দেয়ারফোর পি ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, ডি ডাব্লিউ। যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো, পি ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু ডাব্লিউ, কারণ ইন্টিগ্রেশন অফ ডিএক্স উইল গিভ ইউ এক্স, সেরকম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিটি। ওকে, তাহলে ডাব্লিউ কি ছিল আমার, এনার্জি, ডাব্লিউ ছিল এনার্জি, পি হলো পাওয়ার। ওকে, তাহলে এনার্জি আমরা কি করে পাচ্ছি, পাওয়ারের ইন্টিগ্রেশন করে। তাই এনার্জি হলো একটা ইন্টিগ্রেটিং কোয়ান্টিটি। এনার্জি কি, একটা ইন্টিগ্রেটিং কোয়ান্টিটি, ইম্পর্টেন্ট। এনার্জি ইজ আ ইন্টিগ্রেটিং কোয়ান্টিটি, কারণ পাওয়ারকে তুমি ইন্টিগ্রেশন করে এনার্জি পাচ্ছ। তাই আমাদের অনেক সময় একটা কোশ্চেন আসে যে বাড়ি করে আমাদের যে এনার্জি মিটার, ওইটা কি ধরনের ইনস্ট্রুমেন্ট, তো ওইটা একটা ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট। সো এনার্জি মিটার ইজ আ ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট, কারণ এনার্জি মিটার দিয়ে কি মাপো, তুমি এনার্জি মাপো। তাই যেহেতু এনার্জিতে তুমি কি করে পাইতেছো, ইন্টিগ্রেশন অফ পাওয়ার করে পাইতেছো, তাই এনার্জি মিটার ইজ আ ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো পাওয়ার হয়ে গেল, এনার্জি হয়ে গেল, ভোল্টেজ কারেন্ট, চারটাই হয়ে গেল। তো এই চারটাই আমাদের মেইন পার্ট ছিল। ঠিক আছে, নেক্সট নেটওয়ার্ক এন্ড সার্কিট। নেটওয়ার্ক বলতে কি বুঝো, এন্ড সার্কিট বলতে কি বুঝো। তো দেখো সার্কিট কি, সার্কিট হলো ইন্টারকানেকশন অফ সার্কিট এলিমেন্ট। সার্কিট হলো ইন্টারকানেকশন অফ সার্কিট এলিমেন্টস লাইক রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এটসেট্রা। তো সার্কিট যখনই তুমি ফর্ম করবে, সার্কিটের একটা অবজেক্টিভ হয়। তো মেইন অবজেক্টিভ যেটা একটা সার্কিটের, ওইটা হলো দেয়ার মাস্ট বি ফ্লো অফ কারেন্ট।
ঠিক আছে, কারেন্ট ফ্লো হতে হবে। তো সার্কিটের মেইন অবজেক্টিভ কি হবে? কারেন্ট ফ্লো হতে হবে। তো কারেন্ট ফ্লো হতে হলে দুইটা তোমার মেইন জিনিস স্যাটিসফাই করতে হবে। যখনই কোনো একটা সার্কিটে কারেন্ট ফ্লো হতে হবে তো দুইটা জিনিস মেইনলি স্যাটিসফাই করতে হবে। একটা হলো ইএমএফ সোর্স থাকতে হবে, দ্যাট ইজ সার্কিটটা কি হতে হবে? এনার্জাইজড হতে হবে। তো এনার্জাইজ করতে হলে কি লাগবে? ইএমএফ সোর্স লাগবে। সেকেন্ড, ক্লোজড পাথ থাকতে হবে। তাহলে সার্কিট হলো কি? ইন্টারকানেকশন অফ সার্কিট এলিমেন্টস লাইক রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স এটসেট্রা। কিন্তু সার্কিটের অবজেক্টিভ কি? ওইখান দিয়ে কারেন্ট ফ্লো হতে হবে। আর কারেন্ট ফ্লো হতে হলে সার্কিটের মধ্যে কি থাকতে হবে? একটা ইএমএফ সোর্স থাকতে হবে এন্ড ক্লোজ পাথ থাকতে হবে। তো ক্লোজ পাথ কি? সাপোজ দুইটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। তাহলে কোনো একটা ব্রাঞ্চ তুমি এ থেকে বি কানেক্ট করলে, আবার বি থেকে এ কানেক্ট করলে, তাহলে এটা কি হয়ে যাবে? ক্লোজ পাথ। দ্যাট ইজ স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যদি সেম হয় তাহলে তুমি এটাকে কি বলবে? ক্লোজ পাথ বলবে। তো নর্মালি আমরা এটাকে বলি ফরওয়ার্ড পাথ, যেটা থেকে সোর্স থেকে লোডে কারেন্ট যাচ্ছে, আর যেখান থেকে লোড থেকে আবার সোর্সে কারেন্টটা চলে আসছে ওইটাকে আমরা বলি রিটার্ন পাথ। ঠিক আছে, একটা ফরওয়ার্ড পাথ আর একটা রিটার্ন পাথ। ক্লিয়ার? তাহলে সার্কিট কি? সার্কিটের যে তিনটা কন্ডিশন মেইন থাকতে হবে, ওইখানে কারেন্ট ফ্লো হতে হবে, আর কারেন্ট ফ্লো হতে হলে ইএমএফ সোর্স থাকতে হবে, অ্যান্ড ক্লোজ পাথ ইজ মাস্ট নেসেসারি। তাহলে এটা হলো সার্কিট। তাহলে নেটওয়ার্ক কি? তো নেটওয়ার্ক হলো বিগার ফর্ম অফ সার্কিট, বড় ভাই বলতে পারো, সার্কিটের বড় ভাই। তো নেটওয়ার্ক এরকম হয়, নেটওয়ার্ক কনসিস্ট অফ মোর দেন ওয়ান সার্কিট। সাপোজ ধরো অনেকগুলি সার্কিটের কম্বিনেশনে হয় একটা নেটওয়ার্ক। সার্কিট 2, সার্কিট 3, সার্কিট 4, সার্কিট 5। তো নেটওয়ার্ক হলো বিগার ফর্ম অফ সার্কিটস। সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল তুমি নিতে পারো যে একটা তোমার কাছে টিভি আছে, ঠিক আছে? তো টিভির মধ্যে তো অনেকগুলো সার্কিট থাকতে পারে, যেমন রিমোটের লেগে রিমোট সেন্সিং এর জন্য একটা সার্কিট, পিকচার টিউবের জন্য একটা সার্কিট, এটা রিমোট, এটা পিকচার টিউব। দেন তোমার সাউন্ড সিস্টেমের জন্য একটা সার্কিট, D2H এর জন্য একটা সার্কিট। তো এরকম অনেকগুলো সার্কিট থাকতে পারে। তো এই সবগুলির কম্বিনেশনে একটা টিভি প্রডিউস হচ্ছে। তো টিভি হলো তোমার নেটওয়ার্ক, আর বাকিগুলি হলো সার্কিট। তাহলে এটা সার্কিট 1, এটা সার্কিট 2, এটা সার্কিট 3, সার্কিট 4, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? তো সার্কিট মাস্ট বি আ ক্লোজড পাথ, বাট নেটওয়ার্ক মে বি আ ক্লোজড পাথ, মে নট বি। কারণ এই সবগুলির মধ্যে ইন্টারকানেকশন থাকতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে? তো নেটওয়ার্ক মে বি ক্লোজ পাথ, মে নট বি ক্লোজ পাথ, বাট সার্কিট মাস্ট বি ক্লোজ পাথ। ঠিক আছে? তো নেটওয়ার্ক হলো আ বিগার ফর্ম অফ সার্কিটস। ঠিক আছে? তাই আমরা বলি যে এভরি সার্কিট ইজ নেটওয়ার্ক, বাট নট অল নেটওয়ার্কস আর সার্কিটস। কারণ সার্কিটের রিকোয়ারমেন্ট বেশি। সার্কিট হতে হলে ওইটা কি হতে হবে? ক্লোজ পাথ থাকতে হবে এবং ওইখান দিয়ে কারেন্ট ফ্লো হতে হবে। বাট নেটওয়ার্কের মধ্যে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। বাট অনেকগুলি সার্কিটের কম্বিনেশনে একটা নেটওয়ার্ক প্রডিউস হয়। ক্লিয়ার? Next is your lumped network and distributed network. So what is lumped network? তো দেখো, সাপোজ কোনো একটা নেটওয়ার্কে অনেকগুলি রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্সের কম্বিনেশন হতে পারে। তো রেজিস্ট্যান্স গুলিকে তুমি যদি আলাদাভাবে, ইন্ডাকটেন্স গুলিকে আলাদাভাবে, আর ক্যাপাসিট্যান্স গুলিকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারো ফিজিক্যালি সেপারেট করে, লাইক দিস, রেজিস্ট্যান্স গুলি একসাথে, ইন্ডাকটেন্স একসাথে, ক্যাপাসিট্যান্স একসাথে, তখন ওইটারে বলবে তুমি লাম্প নেটওয়ার্ক। ইট ইজ ফিজিক্যালি যদি সেপারেট করতে পারো। এখানে অনেকগুলির কম্বিনেশন রেজিস্ট্যান্সের, তো একসাথে লিখলে, এখানে অনেকগুলির কম্বিনেশন একসাথে লিখলে সেম ওয়েতে। ঠিক আছে? তো ফিজিক্যালি যদি তুমি সেপারেট করতে পারো রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্সকে কোনো একটা নেটওয়ার্কে, তাহলে তুমি এটাকে বলবে লাম্প নেটওয়ার্ক। আর যদি কোনো নেটওয়ার্কে সবগুলি মিক্সড আছে, তুমি এগুলি আলাদা করতে পারো না, তো এটাকে বলবে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ঠিক আছে? তো ফিজিক্যালি সেপারেট করতে পারলেই এটাকে কইতে পারছো লাম্প নেটওয়ার্ক, আর যদি ফিজিক্যালি সেপারেট করতে না পারো তাহলে এটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ক্লিয়ার? নেক্সট ইজ ইউর সার্কিট এলিমেন্ট। তো বেসিক সার্কিট এলিমেন্টস কোনগুলি আছে আমাদের? রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স। তো বেসিক এই তিনটেই আমাদের সার্কিট এলিমেন্টস আছে। তো আমি প্রথমে দেখব রেজিস্ট্যান্স। সো হোয়াট ইজ রেজিস্ট্যান্স?
তো কোনো একটা ম্যাটেরিয়ালে তুমি যখন একটা এক্সটার্নাল ফোর্স দ্যাট ইজ ভোল্টেজ অ্যাপ্লাই করবে, তখন ওটার মধ্যে কি হবে, মুভমেন্ট অফ চার্জ হবে। তো ওই চার্জের মুভমেন্টগুলি ফ্রিলি হয় না। দ্যাট মিনস যখন এই চার্জগুলি মুভমেন্ট শুরু করে তাদের নিজেদের মধ্যে কলিশন শুরু হয়। তো ডিউ টু কলিশন তাদের কিছু একটা পার্ট এনার্জি লস হয়। তো এনার্জি লস্ট পার ইউনিট চার্জ, ঠিক আছে? তো যখনই তুমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে তখন চার্জের মুভমেন্ট হয়, আর চার্জের মুভমেন্টগুলি ফ্রিলি হয় না, কারণ তাদের নিজেদের মধ্যে কিছু কলিশন হয়, আর ডিউ টু কলিশন এনার্জি লস্ট হয়। তো ওই এনার্জি লস্ট পার ইউনিট চার্জকে তুমি রিপ্রেজেন্ট করো একটা ভোল্টেজ ড্রপ দিয়ে, ঠিক আছে? তো সোজা কথা বলতে গেলে যখনই তোমার কোনো একটা ম্যাটেরিয়ালে তুমি ভোল্টেজ সোর্স দিলে ওইটাতে কারেন্ট ফ্লো শুরু হয়, ওই কারেন্ট ফ্লোটা ইজিলি ফ্রিলি ফ্লো করতে পারে না, ওইখানে একটা অপোজিশন থাকে, ঠিক আছে? আর ওই অপোজিশনটা কি লেগে, ডিউ টু কলিশন ইন চার্জেস অর ইলেকট্রনস, ঠিক আছে? তো ওই অপোজিশনের জন্য কারেন্টটা কি করে একটা ঠিকভাবে ইজিলি ফ্রিলি ফ্লো করতে পারে না। ওই অপোজিশনটাকে রিপ্রেজেন্ট করতে হাইপোথেটিক্যাল একটা টার্ম, যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু আমরা লিখি রো ইন্টু এল বাই এ। তো রেজিস্ট্যান্স কি করে, নর্মালি রেজিস্ট্যান্স কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু হিট এনার্জি, কারণ ওই এনার্জিটা লস্ট হচ্ছে, তো এখানে ওই এনার্জি লস্টে আমরা কি রিপ্রেজেন্ট করি, হিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তো রেজিস্ট্যান্স কনভার্ট electrical energy to heat energy, okay, clear? তো রেজিস্ট্যান্স আমরা রিপ্রেজেন্ট করি R is equal to rho into L by A। তাহলে দেখো, remove this first। তো রেজিস্ট্যান্স R is equal to কি, rho into L by A। তো rho কি এখানে, rho is your resistivity of material। যে ম্যাটেরিয়াল তুমি ইউজ করবে ওই ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটিকে আমরা রো, ডিফারেন্ট ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি ডিফারেন্ট হয়। এল হলো লেংথ অফ দ্য ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটা ইউজ করবে ওইটার লেংথ কতটুকু ওইটার উপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, দ্য লেংথ অফ দ্য ম্যাটেরিয়াল। অ্যান্ড এ হলো ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ম্যাটেরিয়াল, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ম্যাটেরিয়াল, ওকে? তো রেজিস্ট্যান্সের ইউনিট আমরা নর্মালি জানি, এটা কি হয়, ওহম, এরকম ভাবে রিপ্রেজেন্ট হয়। তাহলে রেজিস্টিভিটির ইউনিট কি হবে, তাহলে দেয়ারফর আমি লিখতে পারি রো ইজ ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল, এই ইকুয়েশনটা থেকে লিখতে পারি এটা। তো রো ইজ ইকুয়াল টু কত, রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওহম, এরিয়ার ইউনিট কি, মিটার স্কোয়ার, অ্যান্ড লেংথের ইউনিট কি, মিটার। তাহলে রেজিস্টিভিটির ইউনিট কি হবে, ওহম মিটার। ইম্পর্টেন্ট, দ্য ইউনিট অফ রেজিস্টিভিটি ইজ ওহম মিটার। ক্লিয়ার, ইম্পর্টেন্ট। তাহলে রেজিস্টিভিটির ইউনিট যদি ওহম মিটার হয়, তাহলে কন্ডাক্টিভিটির ইউনিট কি হবে? তো এটাও ইম্পর্টেন্ট, কন্ডাক্টিভিটি ইউনিট কি হয়, কন্ডাক্টিভিটি হয় রেজিস্টিভিটির অপোজিট, ইনভার্সলি রেজিস্টিভিটি। So conductivity is equal to 1 by resistivity. So 1 by resistivity means 1 by ohm meter, that is তুমি লিখতে পারো ohm meter inverse, এটা হবে কন্ডাক্টিভিটির ইউনিট। কন্ডাক্টিভিটি is equal to 1 by ohm meter or ohm meter inverse, okay, clear? ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্স R is equal to rho into L by A। তাহলে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেংথ, যদি কোনো একটা ম্যাটেরিয়ালের লেংথ বাড়াও তাহলে রেজিস্ট্যান্সও বাড়বে। রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, তো এরিয়া যদি বাড়াও তাহলে রেজিস্ট্যান্স কমবে, কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল। সেম ওয়েতে অ্যাজ রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্টিভিটি, তো কোনো একটা ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি যদি বেশি হয় তাহলে ওই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সও কি হবে, বেশি হবে, ঠিক আছে? ক্লিয়ার, ওকে। তো নর্মালি রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে। তো টেম্পারেচার কোফিশিয়েন্টের উপর ডিপেন্ড করে নর্মালি দুইটা কোফিশিয়েন্ট আছে, একটা পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট আর একটা নেগেটিভ টেম্পারেচার
কোফিশিয়েন্ট। ওকে, তো নর্মালি কন্ডাক্টর হয়ে যায় পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। কন্ডাক্টর, সব ধরনের কন্ডাক্টরই পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট হয়, আর সেমিকন্ডাক্টর যেগুলি, এগুলি নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট হয়। ঠিক আছে, তো পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট বলতে কি বোঝায়? টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স যদি বাড়ে, ওইটাকে আমরা বলি পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। আর নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট বলতে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কম। তো দিস ইজ ফর পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট এন্ড দিস ইজ ফর নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। ওইটা হয় সেমিকন্ডাক্টরের জন্য আর ওইটা হয় কন্ডাক্টরের জন্য। দিস ইজ ফর কন্ডাক্টর। ওকে, তো টেম্পারেচার বাড়লে যদি রেজিস্ট্যান্স বাড়ে, ওইটা হয়ে যায় পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, দ্যাট ইজ ফর কন্ডাক্টর। আর যদি টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স কমে, তাহলে ওইটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, দ্যাট ইজ ফর সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? নেক্সট ইজ শর্ট সার্কিট কনসেপ্ট। তো শর্ট সার্কিট কি? তো যখনই কোনো একটা সার্কিট বা নেটওয়ার্কের রেজিস্ট্যান্স জিরো হয়ে যায়, তখন আমরা এটাকে বলি শর্ট সার্কিট। সাপোজ একটা নেটওয়ার্ক আছে এরকম, দুইটা প্যারালাল রেজিস্ট্যান্স, আর এখানে একটা শর্ট সার্কিট পাথ। শর্ট সার্কিট পাথ মানে ওই পাথের রেজিস্ট্যান্স কত হবে? জিরো। শর্ট সার্কিট মিন্স ওই পাথের রেজিস্ট্যান্স জিরো। সাপোজ এটাতে 10 ওহম, এটাতে 5 ওহম আছে। সাপ্লাই দিলে তুমি 30 এম্পিয়ার, তাহলে সবটা কারেন্টই শর্ট সার্কিট দিয়ে ফ্লো করবে। কারণ কি, শর্ট সার্কিটের প্যারালালে যদি কোনো রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, ওই রেজিস্ট্যান্স গুলি দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, সবটা কারেন্টই শর্ট সার্কিট দিয়ে চলে যায়। তো অ্যাজ ফর এক্সাম্পল, তুমি মনে করতে পারো যে এখানে তিনটা হাইওয়ে আছে, তিনটা নর্মাল ওয়ে আছে, একটা হাইওয়ে আর বাকিগুলি তোমার নর্মাল রোড। তোমার কাছে এরকম একটা অপশন আছে, ঠিক আছে? তো তুমি এখান দিয়ে বিএমডাব্লিউ নিয়ে যাচ্ছ, তো তুমি কোন রাস্তাটা প্রেফার করবে, নর্মাল রোড না হাইওয়েটা? যেহেতু অবভিয়াসলি তুমি এটা দিয়ে গেলে তুমি ফ্রিলি যেতে পারবে, এখানে কোনো অবস্ট্রাকল থাকবে না। হয়তোবা এই রোডগুলিতে ভাঙাচোরাও থাকতে পারে। তো যখনই কারেন্ট ফ্লো করে, কারেন্ট অলওয়েজ প্রেফার করে লো রেজিস্ট্যান্স পাথ। তো যার কারণে যখনই শর্ট সার্কিট পাথ পায়, কারেন্ট সবটাই ওইটা দিয়ে ফ্লো হতে ট্রাই করে। ঠিক আছে, যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে মানে কি আছে, অপোজিশন আছে, তার জন্য এগুলি এখান দিয়ে ফ্লো করবে না, সবটাই কোনখান দিয়ে ফ্লো করবে, লো রেজিস্ট্যান্স পাথ দিয়ে। ঠিক আছে, তার জন্য একটা জিনিস মনে রাখবে যে যখনই শর্ট সার্কিটের প্যারালালি, ডাইরেক্টলি প্যারালালি কোনো পাথ থাকবে রেজিস্ট্যান্সের, ওইগুলিতে কোনো কারেন্ট ফ্লো করবে না, সবটা কারেন্টের রেজিস্ট্যান্স যেটা শর্ট সার্কিট পাথ ওইটা দিয়ে ফ্লো করবে। তো শর্ট সার্কিট মিনস যেখানে রেজিস্ট্যান্স কত, জিরো। ক্লিয়ার? তো শর্ট সার্কিটের আইডিয়াল শর্ট সার্কিট কন্ডিশনে যে কন্ডিশনগুলি থাকে, ফার্স্ট হলো রেজিস্ট্যান্স জিরো, সেকেন্ড ভোল্টেজ জিরো হবে, দ্যাট ইজ যে পার্টটা শর্ট সার্কিট ওই পাথের নোড ভোল্টেজ কত হবে, জিরো হবে। তো এটাও বলতে পারো যেহেতু নোড ভোল্টেজ জিরো হয়ে গেছে, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, তো আইডিয়াল শর্ট সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স জিরো, ভোল্টেজও জিরো হয়ে যাবে শর্ট সার্কিটের অ্যাক্রসে, দেন কারেন্ট হয়ে যাবে ইনফিনিটি। ইনফিনিটি মিনস সাপ্লাই ভোল্টেজ যতটুকু, সাপ্লাই কারেন্ট যতটুকু, সবটা কারেন্টেই শর্ট সার্কিটের অ্যাক্রসে ফ্লো করবে। দ্যাট ইজ ইউর আইডিয়াল কন্ডিশন ফর শর্ট সার্কিট। ঠিক আছে, তো শর্ট সার্কিট মিনস when circuit resistance approaching to zero, then the circuit is called short circuit. That means resistance জিরো হবে, ভোল্টেজও জিরো হবে, and current infinity হবে। ঠিক আছে, শর্ট সার্কিট। নেক্সট আয়ো ওপেন সার্কিট। তো ওপেন সার্কিট কন্ডিশন কি, যখনই কোনো একটা সার্কিটের রেজিস্ট্যান্স অ্যাপ্রোচেস টু ইনফিনিটি, তখন তুমি এটাকে করবে ওপেন সার্কিট, লাইক দিস। দুইটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে আর এখানে এটা ওপেন সার্কিট আছে, তাহলে এই জায়গাটা যে রেজিস্ট্যান্সটা এটা ওপেন সার্কিট, তো এটাকে আমরা বলি ইনফিনিটির লোকে কম্পেয়ার করতে পারি, তাই এটা হলে কি ওপেন সার্কিট কন্ডিশন। তো ওপেন সার্কিট কন্ডিশনে কারেন্ট কত হয়ে যায়, জিরো হয়ে যায়, কারণ ওপেন সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হয় না, কারণ কারেন্ট ফ্লো হতে হলে একটা ক্লোজ পাথ নেসেসারি। তো ওপেন সার্কিটে বা ওপেন পাথে কোনো কারেন্ট ফ্লো হয় না। তো এটা হলো দুইটা কন্ডিশন, দ্যাট রেজিস্ট্যান্স ইকুয়াল টু ইনফিনিটি এন্ড কারেন্ট ইজ ইকুয়াল টু জিরো ফর ওপেন সার্কিট condition. Okay, next is your Ohm's law. তো Ohm's law কি, সাপোজ একটা কন্ডাক্টর আছে যার রেজিস্ট্যান্স আর, এর অ্যাক্রসে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে তুমি ভি, তাহলে এটার মধ্যে কি ফ্লো হবে, একটা কারেন্ট ফ্লো হবে। তো যেহেতু রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আর কন্ডাক্টর পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, তাই ওহমস লতে মেইন কন্ডিশন হলো টেম্পারেচার। তাই আমরা বলি যে এট কনস্ট্যান্ট টেম্পারেচার,
তো at constant temperature the potential difference across the terminal of a resistance R is directly proportional to the current flowing through it, that is V proportional to I. Okay, at constant temperature the voltage across the resistance is directly proportional to the current flowing through this. Okay, so therefore V is equal to কি লিখতে পারি I into R. Okay, that is your Ohm's law. আরেকটা টার্মে আমরা বলতে পারি যে at constant temperature current density J is directly proportional to the electric field intensity E, that is J is equal to sigma E. এটা field theory তে mainly use করা হয়, ঠিক আছে? J is equal to sigma E. এটা J is your current density, conductivity, electric field intensity. Okay, J is equal to sigma E, Ohm's law. Okay, so V is equal to IR and J equal to sigma E. So normally the curve representing the Ohm's law is linear. Okay, so this is your linear graph for Ohm's law. Okay, important. For linearity test Ohm's law is a ideal বলতে পারো একটা, ঠিক আছে? তো linearity test এর লাগা যেমন সুপারপজিশন ইউজ করি সেম Ohm's law আমরা অনেক কেসে ইউজ করতে পারি, ঠিক আছে? তো J equal to sigma E and V is equal to IR for Ohm's law. Next is power dissipation in a resistor. So power dissipation in a resistor P is equal to আমরা কি লিখি V into I, and আমরা V is equal to কি পেয়েছিলাম Ohm's law থেকে I into R. তো এখানে কি লিখতে পারো V এর বদলে IR লিখতে পারো into I, তাহলে এটা কি লিখতে পারি I square into R. পাওয়ার ডিসিপেশন একটা। আবার তুমি P is equal to VI থেকে কি লিখতে পারো এখানে I is equal to লিখতে পারো V by R, তো এখানে V into V by R, তাহলে এটাকে লিখতে পারো V square by R. So তো তুমি এই দুইটা কন্ডিশন ইউজ করতে পারো যে P is equal to V square by R or I square into R, দুটোটাই পাওয়ার ডিসিপেশন ইন আ রেজিস্টার। ওকে, তো মনে রাখবে যে পাওয়ার শুধু লস হয় only in case of resistor, ইন্ডাক্টর or ক্যাপাসিটর পাওয়ারের লস করে না, ঠিক আছে? তো পাওয়ারের ডিসিপেশন মানে কি পাওয়ার লস্ট হইতেছে, পাওয়ার ইউজ হইতেছে। তো পাওয়ারের ডিসিপেশন কোনখানে হয় শুধু রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই হয়, ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স কোনো পাওয়ার ডিসিপেশন করে না, তারা একটা সাইকেলে পাওয়ার স্টোর করে আরেকটা সাইকেলে ডিসচার্জ করে দেয়, ঠিক আছে? তো পাওয়ারের ডিসিপেশন শুধু রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই পসিবল। ওকে, থ্যাংক ইউ।